যারা বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাসগুলো পড়তে চাচ্ছেন এবং মনে করছেন সেই উপন্যাসগুলো যদি একটু ধারণা পাওয়া যেত, তাদের জন্য বিভূতিভূষণের 4টি উপন্যাস নিয়ে আজকের আমাদের বই নিয়ে একটু কথার আয়োজন। পথের পাঁচালে সে ছোট্ট অপু যে নিশ্চিন্তপুরের আমবনের মধ্যে দিয়ে দৌড়ে বেড়াতো, সেই দৌড় তাকে শৈশব থেকে নিয়ে আসলো যৌবনে, নিয়ে আসলো নিশ্চিন্তপুর থেকে জটিল গোলকধাঁধার কলকাতার শহরে। সেই যুবক অপুর গল্পই অপরাজিতা। নিশ্চিন্তপুর থেকে মনোহরপুর, মনোহরপুর থেকে কলকাতা, কলকাতা থেকে ঘাটশিলা। জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ একাকিত্ব আর সংগ্রামের এক অনবদ্য দলিল অপুর অপরাজিতা। অপর্ণার হাত ধরে ক্ষণস্থায়ী সুখের বিলাস, অপর্ণার শূন্যতায় বৈরাগ্য যাপন, আবার ছেলে কাজলের মাঝে নিজের শৈশব এবং স্ত্রী অপর্ণাকে খুঁজে পাওয়ার এক সার্বজনীন জীবনের গল্প বিভূতিভূষণ তুলে ধরেছেন এই অপরাজিতায়। আমাদের চারপাশে যা কিছু দৃশ্যমান, তার বাইরেও কি অন্য কোনো জগৎ আছে? কিংবা এমন কোনো দৃষ্টি কি আমাদের আছে যা দিয়ে মানুষের ভেতরের রূপ বা প্রকৃতির গোপন রহস্য দেখা যায়? ছোটবেলা থেকে জিতু চোখের সামনে এমন কিছু আলো, এমন কিছু দৃশ্য দেখতে পেত যা সাধারণ মানুষ দেখে না, কিন্তু এই অন্তর্দৃষ্টি তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ এই ক্ষমতা তাকে এই বাস্তব সমাজে অযোগ্য করে তোলে। একদিকে অন্তর্দৃষ্টি বৈরাগ্য মন, অন্যদিকে চাল ডাল নুন তেলের বাস্তবিক হিসাব। এই দুইয়ের টানাপোড়েনে জিতুর জীবনটা ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। বিভূতিভূষণ তার এই দৃষ্টিপ্রতিপ উপন্যাসে দেখিয়েছেন সমাজ কিভাবে একজন খাঁটি, সরল আর সংবেদনশীল মানুষকে একটু একটু করে নষ্ট করে ফেলে। আমরা কিভাবে সহজ থেকে জটিল হতে থাকি ক্রমশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী আঞ্চলিক উপন্যাস। ইছামতি নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের সুখ দুঃখ, গ্রামীণ সমাজচিত্র এবং প্রকৃতির এক শাশ্বত দলিলেই আখ্যান। উপন্যাসের পটভূমি 19বিংশ শতাব্দীর মধ্যভাগ। তৎকালীন বাংলায় ইংরেজ নীলকর সাহেবদের বর্বর অত্যাচার ও নীল চাষের নিষ্ঠুর সত্যকে বিভূতিভূষণ অত্যন্ত বিশ্বস্ততার সাথে ফুটিয়ে তুলেছেন। মোল্লাহাটির নীলকুঠির দেওয়ান রাজারাম রায় এবং অত্যাচারী সাহেব শিপটন ও হোয়াইটের শোষণের চিত্র গ্রামীণ জনজীবনকে কিভাবে বিপর্যস্ত করে তুলেছিল তার নিখুঁত বিবরণ রয়েছে এখানে। তবে রাজনৈতিক বা সামাজিক সংঘাতের চেয়েও লেখক বেশি জোর দিয়েছেন শোষিত মানুষের মনস্তত্ত্বের উপর। বিভূতিভূষণের লেখায় চিরাচরিত গোষ্ঠ হলো প্রকৃতির নিখুঁত ও মায়াবী বর্ণনা, যা ইছামতিতেও সমভাবে বিদ্যমান। ইছামতির বুনো ফুল, পাখির ডাক, বাঁশঝাড় আর মেঘের ছায়া সব মিলিয়ে প্রকৃতি এখানে মানুষের মনের ক্ষত নিরাময় করে এক শক্তি হিসাবে কাজ করে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ভবানী বারুজ্যের আধ্যাত্মিক উপলব্ধি এবং প্রকৃতির সৌন্দর্যে উপন্যাসের এক পরম শান্তিময় আবহ তৈরি করেছে, যা হিংস্র শোষণের বিপরীতে এক মানবিক আশ্রয়। উল্লেখ্য, এই উপন্যাসের জন্য তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। আধুনিক পুঁজিবাদী সমাজের কর্পোরেট হাউসের ইনার পলিটিক্স বুঝতে হলে আমরা বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির দিকে তাকাতে পারি। উপন্যাসের প্রথমার্ধ জুড়ে আমরা দেখি বেচু চকর্তির হোটেলে হাজারি ঠাকুর ছিলেন খামখেয়ালি মালিক পক্ষ এবং চতুর পদ্ধতির মানসিক নির্যাতনের শিকার। ব্যবসার একমাত্র লক্ষ্যই হয় যদি যে কোনো মূল্যে মুনাফা অর্জন, তাহলে বেচু চকর্তির হোটেল ছিল সেই দিক থেকে আদর্শ। কিন্তু আধুনিক কর্পোরেট দুনিয়ায় আমরা যাকে গ্রাহক সন্তুষ্টি বা কোয়ালিটি কন্ট্রোল বলি, হাজারি ঠাকুর সেই দিক থেকে ছিলেন একজন সফল উদ্যোক্তা, যা পরে তিনি নিজে আদর্শ হিন্দু হোটেল সৃষ্টি করে প্রমাণ করেন। এখন যারা বইগুলো ঘরে বসে পেতে যাচ্ছেন, তারা পেজ ফ্লিক লাইব্রেরি পেজটির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের বিশেষত্ব হলো তারা ক্লাসিক বইগুলো বিভিন্ন প্যাকেজ আকারে অফার করে থাকে। ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দেওয়া হলো।